ঘড়িতে বাজে 5 আর আমরা সবাই চলে এসেছি পজিটিভ বার্তার আজকে নতুন অনুষ্ঠানে। সব দিনের মতো আজকে আমি দীপ আজকে পেয়ে গেছি একজন বিশিষ্ট সমাজসেবককে। তো ওনার লাইফ স্টোরি জানার আগে আপনাদের আবারও বলে রাখি, প্রত্যেক দিন বিকাল 5টায় আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন টপিকে টক শো করে থাকি। আপনারা যারা নিজে থেকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাচ্ছেন আপনারা সবাই এখানে আসতে পারেন। দেরি না করে আজকে শুরু করা যাক আজকের টক শো। আজকে আমরা পেয়ে গেছি বিশিষ্ট সমাজসেবী স্যারকে। বলবো স্যার প্রথমে নিজের নাম দিয়ে নিজের পরিচয়টা দেওয়ার জন্য স্যার একটু। পজিটিভ বার্তা একটা নতুনভাবে পথ চলার শুরু। আমি শুরুতেই আজকে আমার এই প্রথম আসা এবং আমাকে এখানে ডাকার জন্য আমি শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। আমি প্রাক্তন বিধায়ক, বর্তমান ভারতীয় জনতা পার্টির সহ সভাপতি সুবল ভৌমিক। সবার প্রতি নমস্কার রইল। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার বিজি শিডিউল থেকে আমাদের জন্য এইটুকু টাইম দেওয়ার জন্য। তো স্যার আমরা আপনার এই সমাজসেবক কাজের ব্যাপারে তো জানবই, তার আগে একটু আপনার সম্বন্ধে আমরা জানতে চাইছি স্যার। স্যার আপনার অ্যাকচুয়াল বাড়ি ত্রিপুরাতে স্যার কোথায়? আসলে এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমি হইনি। প্রথমত ছোট্ট রাজ্য, আমাদের একটা আলাদা ঘরানা, আলাদা পরিচিতি। তো আমার এই রাজ্যে আবার আমার নতুন করে পরিচয় কেউ আমাকে কোনোদিন এই ধরনের প্রশ্ন করিও নি। যাই হোক, আমি এখানে আছি বর্ন অ্যান্ড ব্রট আপ আগরতলায়। যদিও আমি সোনামুড়া বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক ছিলাম, আমি বিধানসভায় বিরোধী দলের চিফ হুইপ ছিলাম। ছাত্রজীবন থেকে রাজনীতি এবং সমাজসেবার সঙ্গে জড়িয়ে আছি। প্রতিদিন একই রকম চলছে, আজকেও চলছে, আগামী দিনেও চলবে। সবাইকে যখন চেষ্টা করি যতটা সম্ভব সবার পাশে থেকে রাজ্যের মানুষ, দেশের মানুষ সবার মঙ্গলে কাজ করা যায় কিভাবে, সেটাই চেষ্টা করে যাচ্ছি আর কি। স্যার আমি যেটুকু শুনলাম আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি একজন উকিল মানে অ্যাডভোকেট। তো স্যার ওই অ্যাডভোকেট লাইফ থেকে এই সমাজসেবা লাইফ, এই যে জার্নিটা, এটা ছোট্ট করে যেটা একটু বলুন। আমার অ্যাডভোকেট লাইফ থেকে আমি সমাজসেবা বা রাজনীতি আসিনি। আমি ত্রিপুরা রাজ্যে তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল আগরতলায় মহারাজা বীর বিক্রম কলেজ, এমবিবি কলেজ। তখনকার সময়টা বনেদি কলেজ ছিল, সেই কলেজ থেকেই শুরু। কলেজ থেকেই রাজনীতি হাতে করি, কলেজ থেকেই সমাজসেবা। সেই দিন থেকে আজকে পর্যন্ত একই রকম চলছে। মাঝখানে আমি কলকাতা থেকে সুরেন্দ্রনাথ কলেজ থেকে আইন পড়াশোনা করে আইনজীবী, যদিও অনেকটাই নন প্র্যাকটিসের সঙ্গে যোগাযোগ খুব কম। তো যাই হোক, এই সমাজসেবা, রাজনীতি এইসব নিয়েই থাকি। স্যার আপনার জীবনে এই সমাজসেবা, রাজনীতি বলুন, এসবের অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেয়েছেন স্যার? দেখুন, অনুপ্রাণিত হওয়ার ব্যাপার নেই। আমরা অনেকের কাছ থেকে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি। এটা সবারই একেবারে মানে কখনো এটা কোইন্সিডেন্ট না যে একটা ইনসিডেন্ট আমি জড়িয়ে গেলাম। দেখবেন যে কোনো কাজই ছোট নয়, তবে কাজটা প্রতিদিন করতে হয়। আর ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। কাজের সঙ্গে যখন আপনি জড়িয়ে যাবেন, আমরা মনে করি যে মানুষের সঙ্গে, আমরা যারা পলিটিশিয়ান বা সমাজসেবক, মানুষ আর পলিটিশিয়ান বা সোশ্যাল ওয়ার্কারের সম্পর্কটা হচ্ছে জল আর মাছের মতো সম্পর্ক। জল ছাড়া যেমন মাছটা বাঁচতে পারে না, আমরাও মানুষ ছাড়া বাঁচতে পারি না। আমাদের মানুষের মধ্যেই থাকতে হবে। তো আমাদের অনুপ্রাণিত মানে কাজের ছাত্র আন্দোলন থেকে ধীরে ধীরে জড়িয়ে গেছি রাজনীতি, সমাজসেবা।
অবশ্যই ইজম ব্যাপারটা এসছে, নো ডাউট। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন রাজনীতিতে পড়াশোনা করতে হতো। এই কারণ আমাদের যারা, আমি যখন ছাত্র রাজনীতি করি তো তখন আমাদের প্রতিপক্ষ যারা, ওরাও পড়াশোনা করে আসতো। আজকাল যদিও ছাত্র রাজনীতিতে এগুলো খুব একটা দেখা যায় না। আমার দীর্ঘ 45 বছরের রাজনীতি জীবন, আমি প্রতিদিন একই রকম কাজ করি। কালকে কী হবে সেটা নিয়ে খুব বেশি ভাবি না, আর সবসময় আমি খুব কমফোর্টেবল। আমি মনে করি যে সমাজে আমি এসছি, সমাজের জন্য কিছু করব, যতটা সম্ভব একটু দাগ কেটে যাওয়া। সবটাই তো করা যায় না, ইচ্ছে করলেও করা যায় না, তো চেষ্টা করে যাওয়া, কাজ করে যাওয়া। হিসেব নিকেশ করে তো আর সমাজের কাজ হয় না, তো প্রতিদিন কাজ করে যাচ্ছি, এটাই আমি করি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার, আপনার এই সমাজসেবা কাজ চলাকালীন কখনো কি আপনি হতাশ হয়েছেন? মানে আমি বলতে চাইছি ঠিক কোভিড সময়টার কথা বলতে চাইছি, কারণ ওই সময় আমরা অনেক কিছু চাইলেও করতে পারিনি। কোভিড তো একটা মানে মহামারী সারা পৃথিবীতে এসে। কোভিডের সময়টাকে আমি ব্যক্তিগতভাবে একটু অন্যভাবে আমার কাজ করেছি, অনেকটা সময় হাতে পেয়েছি, কিছু লেখালেখি করেছি আমি, বিভিন্ন কিছু আমি নিজেকেও ইকুইপড করা যায়। প্রত্যেকটা মানুষ, কোনো কাজ বা কর্ম বিফলে যায় না। আপনি যে পজিটিভ, সবচেয়ে বড় হচ্ছে আপনার পজিটিভ মেন্টালিটি। হতাশা, ডিপ্রেশন সেটা টার্গেট করলে হয়। আপনি যদি টার্গেট করেন এটা আমাকে হতে হবে, যেমন বাচ্চাদের তার মা বাবারা টার্গেট দেয় তোমাকে ফার্স্ট হতে হবে, তো 50 জন স্টুডেন্ট আছে, একজনই ফার্স্ট হবে, বাকি 49 জন তো ডিপ্রেসড হবে না। তার জন্য টার্গেট করতে নেই, কোনো কিছু টার্গেট করা। যেমন বাচ্চারা, পৃথিবীতে যত বাচ্চা জন্মায় আর কি, পৃথিবীতে যারা আসে সবাই জিনিয়াস হয়ে জন্মায়। আমি অনেক সময় বলি ওরা ওই স্কুলে এডুকেশনে গিয়ে ইডিয়েট হয়ে যায়। কেন হয়? কারণ তাদেরকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসার চেষ্টা হয়, তার যে অরিজিনালিটি যেটা আছে সেটা বিকশিত হয় না। একটা বাচ্চা নার্সারি স্কুলে যখন ভর্তি হয় তাকে পড়ানো হয় এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট বা সি ফর ক্যাট। এ দিয়ে তো অন্য কিছু হতে পারে, আমেরিকা হতে পারে, তাকে তো সেটা ফ্রেমের মধ্যে, তাকে একটা সীমাবদ্ধ জায়গায় আবার তাকে বিকশিত হতে দিতে হবে। সে কোন কাজটা করবে সে নিজে নিজে ধীরে 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 বুঝতে পারবে। স্কুলে মানে 10টা 12টা মাস্টার, তারা ঠিক আছে, তারা অনেক বেশি স্টাডি করে, স্টুডিয়াস, বাট তাদেরকে কিন্তু ট্যালেন্ট বলা যাবে না। ট্যালেন্ট হচ্ছে যে সমাজের সব কাজের সঙ্গে আছে, খেলাধুলা করছে, সব করছে, তারপরেও রেজাল্ট ভালো করছে। তো আমরা এই যে সিস্টেমটা আর কি, সিস্টেমের মধ্যে তাদেরকে নিয়ে আসতে খুব প্রেশার দিই। এটাতে কি হয়, তার মধ্যে ডিপ্রেশন আসে। সে ফার্স্ট হতে পারলো না, তার জন্য তার উপর প্রেশার হচ্ছে। ছোটোবেলা থেকেই একটা মানসিক প্রেশারের মধ্যে সে বড় হয়। বড় হয়ে তারপরে কি হয়, সমাজ থেকে আইসোলেটেড হয়ে যায়। আমরা যখন আমাকে অনুষ্ঠান এই কিছুদিন আগেও যারা মাধ্যমিকে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে বা প্রথম 10 জন, তাদের সম্বর্ধনা, আমি সম্বর্ধনা সবাই বলেছি, তোমরা তো ঠিক আছে আজকে সম্বর্ধনা দিচ্ছি, রাজ্যের কি কাজে আসবে? তোমরা যারা বড় হয়ে কেউ আমেরিকায় চলে যাবে, ইউরোপ চলে যাবে, কেউ ইসরোতে যাবে, কেউ নাসাতে যাবে, কিন্তু তোমরা তো তোমাদের রাজ্যে, তোমাদের মাতৃভূমি, তোমাদের রাজ্যের জন্য তুমি কতটা ফিরে তাকায় না? কেউই ফিরে তাকায় না। এখনও প্রায় 3000 ছেলে মেয়ে ত্রিপুরার যারা ইউরোপ আমেরিকাতে এস্টাবলিশড হয়েছে, তারা যদি একটা মুহূর্তের জন্য তার মাতৃভূমি, তার রাজ্যটার দিকে ফিরে তাকাতো, তাহলে ত্রিপুরাটাকে সোনা দিয়ে বাঁধানো যেত। সুতরাং ঠিক আছে, আমরা ভালো স্টুডেন্ট, মা বাবা তৈরি করছে, কিন্তু এমনও হয় যে তাকে সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তখনই মানে আমার তো শুধু নেওয়ার না, দেওয়ারও আছে, দেওয়ারও আছে। আমি শুধু নেব সেটা হবে না। পৃথিবীতে এসছি আমরা কি মানে দিচ্ছি, আমরা মল মূত্র এইসব দিচ্ছি পৃথিবী, আর নিচ্ছি কি? ভালো ভালো খাওয়ার, সবজি, এই ফল টল, ভালো ভালো জিনিস পৃথিবীর থেকে নিচ্ছি, আর দিচ্ছি কি দিচ্ছি? কিছুই দিচ্ছি না। তাহলে দেওয়ারও তো আছে, ঠিক আছে না? দেওয়ার মতো একটা মন তৈরি করতে হবে,
বন্ড তৈরি করলে তার আত্মবিশ্বাস বাড়বে, তাকে আত্মবিশ্বাস দিতে হবে, কনফিডেন্স দিতে হবে, কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, বাচ্চাদের কনফিডেন্স দিতে হবে, মাইন্ড কনসেন্ট্রেট করতে হবে, তাকে একটা লক্ষ্যে দিতে হবে। শুধু ঠিক আছে ছোট্ট বাচ্চাদের এনার্জি থাকে, তার সারপ্লাস এনার্জি থাকে, তার জন্য খেলাধুলা করবে, ঠিকই আছে, কিন্তু তার মধ্যেও তাকে একটা মন তৈরি করবে। সমাজকে বাদ দিয়ে সে ভালো কিছু করতে পারবে না। ভালো স্টুডেন্ট হলেই মানে খুশি, সেটা কিন্তু ঠিক নয়। রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে যাননি, নোবেল পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1913-তে নোবেল পেয়েছেন, ঠিক আছে। উনি 1909 সাল অবধি দেখা গেছে যে ওনাকে যখন বলছে বিশিষ্ট লোকরা যে তুমি গীতাঞ্জলিটাকে ইংলিশে কনভার্ট করো, ট্রান্সলেট করে এটা তাহলে নোবেল পেতে পারো। তো উনি ভারতবর্ষের বিশিষ্ট যারা ইংরেজি পড়ান তৎকালীন সময় তাদের কাছে গেছেন, কেউ সাহস করেনি এত বড় ভলিউমের একটা এই বাংলাকে কনভার্ট করা বা ট্রান্সলেট করা ইংরেজিতে, কেউ সাহস করে নেই। তখন বাধ্য হয়ে উনি নিজে সেলফ টিউটার্ড, নিজে 2 বছর ইংরেজি শিখলেন, হ্যাঁ, 2009 থেকে 11, তারপরে 11 থেকে 13 পর্যন্ত উনি এটাকে এই 10,000 পাতার গীতাঞ্জলিকে উনি ট্রান্সলেট করলেন, নিজে ইংরেজি নিজেই শিখলেন, সেইতে ট্রান্সলেট করে উনি নোবেল পুরস্কার পেয়েছেন। তো স্কুলে যাননি। তৈরি করতে হলে ঘরেও তৈরি করা যায়, স্কুলে যেতে হবে, মানে স্কুলে গিয়ে সেটা হতে হবে, স্কুলে ফার্স্ট বয় হলে সে ভালো হবে, সেটা ঠিক নয়, তাকে সেইভাবে তৈরি করতে হবে। খুব সুন্দর কথা স্যার জানালেন যে অদম্য ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব। তো স্যার আপনি কোভিডের সময় বলছেন যে কিছু লেখালেখি করেছিলেন, তো স্যার যদি কিছু শোনান আমাদেরকে। দেখুন, আমি কিছু কাজ আমি নিজেই করি। সরি, আমি কিছু মানব জীবন মানে মানুষ, তার কোয়ান্টাম ফিজিক্স, তার শারীরবিদ্যা, বলতে পারেন যে আমি বলছি যে আমি একদম 100% মেডিসিন ফ্রি মানুষ। ওয়ান্স আপন এ টাইম আমাকে 2 বেলা ইনসুলিন নিতে হতো, 7টা-8টা ট্যাবলেট খেতে হতো। তারপর থেকে আমি ওই সময়টা আরো বেশি কাজে লাগিয়েছি। ওই সময়টাতে যে একদম মানব শরীরে কি কারণে আমাদের মানে রোগের উৎস কি, মানে নাও মেডিকেল সায়েন্স ইজ নট এ সায়েন্স অ্যাট অল, অনলি এ ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেস। এটা এই যেমন মেডিসিন নির্ভরশীল করে দেয় মানুষকে, ওষুধ খেতে হবে। ডাক্তার চিকিৎসা করছে, ডাক্তার যদি চিকিৎসাই করে তাহলে তো আমি ভালো হব। আমাকে এমন একটা ট্যাবলেট দিচ্ছে যে প্রতিদিন সকালে উঠে খেতে হয়, তো প্রতিদিন খেলে আর উনি কি ট্রিটমেন্ট করলেন? 365 দিন আমি ট্যাবলেট খেয়ে ভালো রাখতে হয়, তাহলে আপনার ট্রিটমেন্ট কোর্স কি? কিছুই না। আসলে এটা একটা বিজনেস। মানুষকে এই যে আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে অ্যাডিআর, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনে, এই যে মেডিসিন খেয়ে মানুষ মারা যাচ্ছে। মেডিসিন ফালতু, কোনো মেডিসিনের কোনো কিছু ক্রিয়া করে না। এগুলো বললে ডাক্তারবাবুরা খেপে যায়, আমাকে অনেকেই বলেন আপনি এই মেডিসিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমি বললাম না, আমি ওদেরকে জিজ্ঞেস করেছি যে এই রোগ, যে মানুষ পৃথিবীতে রোগ কখন এসছে? পৃথিবীতে রোগ এসছে 1732 সালে যখন টাকা আবিষ্কার হয়েছে। এর আগে রোগ ছিল না, এর আগে ওল্ড এজ প্রবলেমে মানুষ মারা যেত। যেদিন থেকে টাকা এসছে পৃথিবীতে সেদিন থেকে রোগেরও সৃষ্টি হয়েছে। আর রোগ সৃষ্টি হয়েছে সেটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছে 1802 সালে যখন ইন্ডাস্ট্রি হয়েছে। ইন্ডাস্ট্রি মানে নতুনভাবে আমরা প্রতিদিন আরও কমফোর্ট, এই এয়ার কন্ডিশন মেশিন লাগাচ্ছি, নতুন গাড়ি চড়ছি, আরও ভালো ঘরে ভালোভাবে থাকবো, ভালোভাবে মানে আরও বেশি কমফোর্ট। তো এই কমফোর্ট দিতে দিতে কি হচ্ছে, এই সারা পৃথিবীতে কোটি কোটি এই যে এয়ার কন্ডিশন মেশিন, সেগুলো আপনাকে ঘরে ঠান্ডা রাখছে কিন্তু বাইরে গরম হাওয়া ছাড়ছে, সারা পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে। যেদিন থেকে এই ইন্ডাস্ট্রি টাকা এসছে এবং ইন্ডাস্ট্রি শুরু হয়েছে সেদিন থেকে মানুষের রোগের উৎস। আমি জিজ্ঞেস করেছি, বাংলাদেশ থেকে একটা টিম এসেছিলেন যে রোগের উৎস কি, তারা সব সায়েন্টিস্ট মেডিকেল সায়েন্সের উপর, ওরা ওদের ভাষায় সেটা বললেন, বিজ্ঞানের ভাষায়। তো বললেন ঠিক আছে, কিন্তু আমাদের ভাষাটা তো অন্যরকম।
রোগের উৎস আমরা বলেছি যে রোগের উৎস, প্রথম উৎস হচ্ছে দারিদ্রতা। আজকে পৃথিবীতে 40 কোটি শিশু আছে যাদের ইমিউনিটি নেই, খেতে পাচ্ছে না। ইমিউনিটি না থাকার কারণে তার ওখানে রোগের বাসা হচ্ছে। আজকে দারিদ্রতা, তারপর হচ্ছে মাইন্ড, মনের হচ্ছে সমস্ত রোগের উৎস। তো এইগুলো বিজ্ঞানের ভাষায় অন্যরকম, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আপনি ভালো থাকবেন। আমাদের রাজ্যে 70% জলবাহিত রোগ, মানে ওই অস্বচ্ছ অবস্থায় মশা মাছি এগুলো থেকে রোগগুলি ছড়ায়। তাহলে আমি যদি স্বচ্ছ রাখি তাহলে তো আমার রোগ হচ্ছে না। মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমি প্রিভেন্টিভ মেজারে যাই, আমি ভালো থাকি, স্বচ্ছ থাকি, আমি বোঝার চেষ্টা করি। মেডিসিন নির্ভরশীল হলে হবে না। মেডিসিন তো ডাক্তারবাবু এটা MBBS কোর্সটাই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি মেডিসিন নির্ভরশীল। মেডিসিন কোম্পানিগুলো দেখবেন হঠাৎ করে ডাক্তার একটা ওষুধ চেঞ্জ করে দেয়, একটা এটা নয় এবার এটা থেকে থাকবেন। আসলে যে কোম্পানির সঙ্গে ওষুধটা দিত তার চেয়ে বেটার আরেকটা কোম্পানি থেকে সুযোগ পাচ্ছে, বা একটা প্রস্তাব এসছে, বা 6 মাসের জন্য ইউরোপ ঘুরিয়ে দেবে ফ্যামিলি সহ, বা একটা কিছু করবে, তারপর দেখবেন ওই ওষুধটা লিখছে। আসলে কার্যকারিতা একই রকম। ওটা একটা বিজনেস, এটা একটা ইন্ডাস্ট্রি। ওই জায়গাটা থেকে আপনাকে সরে আসতে হবে। আমরা নতুন সমাজ গড়ব, মানুষকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, এই যে পজিটিভ থাকতে হবে। পজিটিভনেস কিন্তু এমনিতেই হয় না, নিজেকে আগে পজিটিভ করতে হবে। সেই জন্যই স্যার আমাদের পজিটিভ বার্তা স্যার। ঠিক করেছেন, নামটার সঙ্গে একটা প্রাসঙ্গিকতা, সামঞ্জস্য আছে। হ্যাঁ, সব কিছুতে আপনাকে পজিটিভ থাকতে হবে। আর দেখবেন না হলে হয় কি, কারণ সোসাইটিটা তো এইরকম না। সোসাইটিটা আপনাকে ঠিক আছে, কম্পিটিশন আছে, কিন্তু বেশি কম্পিটিশনের দিকে ঠেলে দেবেন না বাচ্চাদের। তাকে নিজেকে আত্মবিশ্বাস দিন, সে তৈরি হোক, কিচ্ছু হবে না। আমরা পলিটিক্স করি বা আমরা যাই কিছু, আমরা তো খুব সাধারণ মানের স্টুডেন্ট, এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট না। অনেক এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট ক্লাস 4, 5, 6, 7, 8 তারপর ডিরেল হয়ে যায়। কেন? তাকে ফাউন্ডেশনটা ঠিক না করে তাকে টেক্সট বুক এডুকেশনের দিকে ডুবিয়ে দেওয়া হয়েছে। তাকে আত্মবিশ্বাস দেওয়া হয়নি, তাকে তৈরি করা হয়নি, যে কারণে ক্লাস 8, 9 পরে সে ডিরেল হয়ে যায়, সে ধরে রাখতে পারে না। খুব ছোট ক্লাসে খুব বেশি ভালো রেজাল্টের দরকার নেই, মোটামুটি রেজাল্ট করে ওকে একটু ওর মানে পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক অবস্থা, একটা আমরা একজন হিউম্যান বিইং হিসাবে আমরা নিজেকে তৈরি করা। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যেমন সকালে একটু ফ্রি হ্যান্ড করা, যোগা অভ্যাস, এটা প্রতিদিন যেমন আমরা ভাত খাই সেটাও করা। এই ভাত খাওয়ার মতোই, একদিন ভাত না খেলে তো চলবে না, খেতে হবে। তো আমি একদিন আমি ব্যায়ামটাও, ওই ফ্রি হ্যান্ডটাও প্রতিদিন করতে হবে। এটা খাওয়ার অভ্যাসের মতো, তাহলে আপনি ভালো থাকবেন। আসল কথা হচ্ছে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নাড়ানো, এটাই যোগের কোনো আলাদা ভাষা নেই। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ না হলে কি হয়, আমাদের শরীরে যে 120 ট্রিলিয়ন সেল আছে, এই সেলগুলি যখন রাত্রিবেলা আমি ঘুমোতে যাই খুব ভালো সুস্থ, সকালবেলা উঠে দেখি ভালো লাগছে না, রাত্রিবেলা আমার ভালো লাগছে না, সকালে উঠে দেখি ফ্রেশ মনে হচ্ছে। আসলে আমাদের শরীরের প্রত্যেকটা সেলগুলো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে থাকে, ওর একটা আলাদা আলাদা আইডেন্টিটি আছে। সেলগুলো যখন কমফোর্টেবল থাকে তখন আমাদের শরীরটা, মনটা ভালো থাকে। সেলগুলি যখন আনরেস্ট হয়ে যায় শরীরটা খারাপ হয়ে যায়। আবার সেলগুলি যখন এক জায়গায় মারা যায় তখন সেখানে আরও সেল এসে মরতে থাকে, সেখানে ক্যান্সারের জন্ম হয়। তাহলে আমাকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সুস্থ থিঙ্কিং থাকতে হবে, সুস্থ কনসেপ্ট থাকতে হবে। পজিটিভনেস কী বলে, তাকে সুস্থ রাখবে। যখনই কোনো নেগেটিভ কিছু চিন্তা হবে, আপনি শুধু নিজেকে নিয়ে এগিয়ে যান। আপনি কেন অন্যের ক্ষতি করবেন? অন্যের পেছনে যে সময়টা ব্যয় করবেন তার ক্ষতি করার জন্য, সে সময়টা আপনি নিজেকে তৈরি করার জন্য ব্যয় করুন, তাহলে আপনি এগিয়ে যাবেন। আপনার দেখারই দরকার নেই আরেকটা মিডিয়া কি করছে, ওরা কি করছে। আপনি কি করবেন সেটা ঠিক করুন। তো এটা সবটাই মাইন্ড। তো এই মনের থেকেই সমস্ত কিছুর উৎস। সেইগুলো ওয়ার্কশপ করতে হবে, এগুলো মানুষের মধ্যে নিয়ে যেতে হবে, ভালো থাকবে। খুব সুন্দর স্যার। এই চিন্তাধারাকে রেখে আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম, যেখানে আমরা শুধু পজিটিভ বার্তায় সবাইকে দিয়ে থাকি, তাতে কি হবে, আমাদের সমাজে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হবে আর আমরা সবাই পজিটিভ দিকে এগিয়ে যাব।
স্যার আপনার এই যে আমাদের এই প্ল্যাটফর্ম, এই যে পজিটিভ বার্তার যে চিন্তাধারা, যেটা আপনি অলরেডি পড়েছেন, সেটাকে আপনি কিভাবে সাধুবাদ না আপনি কিভাবে ক্রিটিসাইজ করছেন স্যার? দেখুন, বিশ্বাস, আমরা বেসিক্যালি অনেকে আমাদের প্রশ্ন করে, যেমন স্বয়ং স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ ও রামকৃষ্ণ পরমহংসদেবকে একটা প্রশ্ন করেছিলেন যে তুমি কি ভগবানকে দেখতে পেয়েছ? তো রামকৃষ্ণ পরমহংসদেব মুচকি হেসে সে উত্তর দিয়েছিল যে ভগবান তো দেখা যায় না রে, ভগবান উপলব্ধি করতে হয়, অনুভব করতে হয়। এই যে তার উপলব্ধি, অনুভবটা, যেমন দেখা তো অনেক কিছু যায় না। আপনি ভগবানে কি করেন, অনেকে প্রশ্ন করে তুমি ভগবানকে দেখেছো? আমরা যখন ছাত্র জীবনে রাজনীতি করতাম, আমাদের প্রতিপক্ষ বামপন্থী ছাত্র সংগঠন ওরা বলতো ধর্ম হচ্ছে একটা আফিম, আর আপনারা এই পেছনে ছুটছেন, ভগবানকে প্রমাণ করতে পারবে, দেখাতে পারবেন? তো দেখা তো পৃথিবীতে অনেক কিছুই যায় না। আবার এমনও জিনিস আছে যেটা দেখা যায় না, অথচ তার উপর গবেষণা করে এখন পর্যন্ত 6 জন নোবেল পেয়েছে। ইলেকট্রন দেখা যায় না, এখানে ইলেকট্রন আছে কিনা, এখানে কারেন্ট আছে কিনা আমি কি করে দেখব? তাহলে তো আমাদের কুমারঘাটে এতগুলি লোক রথ টানতে গিয়ে মারা যেত না যদি দেখা যেত এটার মধ্যে কারেন্ট যাচ্ছে। তাহলে ইলেকট্রন দেখা যায় না। ইলেকট্রনের উপর কিন্তু এই গবেষণা করে 6 জন লোক নোবেল পেয়েছে। আর বিজ্ঞান, আপনি দেখবেন টেক্সট বুক এডুকেশনটা এমন মজ্জাগত হয়েছে, এখানে কোনো বিজ্ঞানের স্টুডেন্ট থাকতে পারে? সায়েন্সের? আমি আছি স্যার স্টুডেন্ট বিজ্ঞানের। হ্যাঁ, আমি বিজ্ঞানের স্টুডেন্ট স্যার। এখন এই যে বিজ্ঞানের স্টুডেন্ট, আমিও কয়েকদিন আগে একটা মিডিয়াতে ওই কুইজ কম্পিটিশন হচ্ছিল, তো সেখানে সব ভালো ভালো স্কুলের 11-12 স্টুডেন্টরা এসছে প্রতিনিধি হয়ে। তো সবার খুব ভালো, তারা ভবিষ্যতে কেউ নাসা, ইসরো, বড় বড় জায়গায় যাবে। কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম সিম্পল একটা প্রশ্ন যে হোয়াট ইজ সায়েন্স, তখন কেউ বলছে সায়েন্স ইজ নোয়িং। তো নোয়িং তো ড্রামা, মিউজিক, অনেক কিছু হতে পারে। হোয়াট ইজ সায়েন্স স্পেসিফিক বলতে পারেনি, কারণ কোনো টেক্সট বুকে এই কোশ্চেনটা যেহেতু নেই, তারা ওইভাবে প্রিপেয়ার হয়নি। এক একজন এক এক রকম বলছে, অথচ সিম্পল ম্যাটার। সায়েন্স ইজ অনলি এ মেথড টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার। বিজ্ঞান একমাত্র পৃথিবীতে এমন কোনো জিনিস ছাড়া নেই যেটা বিজ্ঞান আবিষ্কার করতে পারছে, যেটা আছে সেটাই আবিষ্কার করে। তাহলে এটা অনলি এ মেথড টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার, নেচারের বাইরে কিন্তু কিছু পারছে না। তাহলে এই যে বিজ্ঞান কি, এই হোয়াট ইজ সায়েন্স কথাটার কিন্তু স্পেসিফিক উত্তর আমি 10টা স্টুডেন্টের 10 রকমের উত্তর পেলাম, কারণ এটা টেক্সট বুকে নেই। এটা হচ্ছে টেক্সট বুক এডুকেশনের ডিমেরিট। তো প্রত্যেকটা আমরা ওইটার মধ্যে সীমাবদ্ধ থাকি, যেটা আবার আমি বলছি। তো সেইভাবে আমাদের চিন্তা করতে হবে, আমাদের ফিউচার জেনারেশন তাদেরকে তৈরি করতে হবে। সবটাই যে সিস্টেমে, অনেক সময় সিস্টেমটাকে দুর্বল করলে সব কিছু সবার ক্ষতি হয়। ইন্ডিভিজুয়ালি কোনো ব্যাপার নিতে নেই, ইন্ডিভিজুয়াল হয় না। ইন্ডিভিজুয়াল কাউকে কিছু করে নেবেন আপনি, তাতে আপনি আপনার ছেলে মেয়ে তো ওই সমাজেই রাস্তায় বেরোবে না, আরও 5 জনকে সঙ্গে যেতে হবে। আপনি যতই ভালো তাকে তৈরি করুন, ও তো ওই সমাজে, তাহলে সমাজটাকে ঠিক করতে হবে। এটা করার জন্য পজিটিভ মেন্টালিটি দরকার। খুব সুন্দর স্যার আপনার চিন্তাধারা। স্যার আপনি এই যে পড়াশোনা বা এই যে ছাত্রদের শিক্ষা নিয়ে কথা বলছেন, তো আপনার ক্ষেত্রে একটা ছাত্র জীবনের পড়াশোনার পরিভাষাটা সে কীরকম হওয়া উচিত? মানে কীভাবে সে ছাত্ররা নিজের লাইফকে ছোট থেকে বড় পর্যন্ত সে তুলে নিয়ে যাবে এবং একটা ভালো জায়গায় স্ট্যান্ড করতে পারবে? দেখুন, প্রথমত হচ্ছে স্পিরিচুয়ালটাকে এরকম ভাবলে হবে না যে স্পিরিচুয়াল মানে হচ্ছে বিশ্বাস। যেমন আমাদের দেশ, আমাদের 140 কোটি মানুষ, পৃথিবীর বৃহত্তম জনসংখ্যা, এত জাতি, ধর্ম, বর্ণ, ভাষাভাষীর মানুষ পৃথিবীর আর কোথাও নেই। ঠিক আছে, এই যে সবাইকে এক সূত্রে গেঁথে, তার কি একটা মূল মন্ত্রটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসের একটা বাতাবরণ সৃষ্টি করতে হবে। বিশ্বাসটা
যেমন আমরা সনাতন সংস্কৃতির মানুষ। সনাতন সংস্কৃতি, সনাতন ইজ নট এ রিলিজন এট অল, অনলি এ কালচার। এটা সুপ্রিম কোর্টও বলেছে। তো আমাদের একটা বিশ্বাস, আমরা কেউ বিভিন্ন সনাতনের মধ্যেই কেউ দেখবেন এই সৎসঙ্গে, কেউ আছে রাম ঠাকুর, কেউ আছে অখণ্ড মণ্ডলী, কেউ আছে রামকৃষ্ণ পরমহংস। উপাসনা পদ্ধতি ভিন্ন, উপাসনা পদ্ধতিটা ভিন্ন, সংগঠিত না। যেমন একই টাইমে যেতে হবে, প্রেয়ার করতে হবে একই টাইমে, এসব না। এটা হচ্ছে মূল জিনিস, এটাকে সংগঠিত করে কিছু করা যাবে না। এটা একটা বিশ্বাস। আমরা যখন রাস্তা দিয়ে যাই, পুরনো একটা বটগাছ দেখলে আমরা প্রণাম করি, আর এটাতে যদি লাল শালু বাঁধা থাকে তাহলে সাষ্টাঙ্গে প্রণাম করি। পুরনো একটা পাথর দেখলে আমরা প্রণাম করি। এটা হচ্ছে বিশ্বাস। তার মধ্যে একটা বিশ্বাস থাকতে হবে। তখন সে অপরাধ করলেও যে একটা স্পিরিচুয়াল শক্তি আছে, যে কেউ না দেখলেও সে দেখছে, তার মধ্যে অপরাধ প্রবণতাটা কমে যাবে। যখনই তার মানে এই স্পিরিচুয়াল বা সেই গড বা ভগবানের উপর বিশ্বাস আসবে, তখন সে মনে করবে কেউ না, আমি যে খারাপ কাজটা করছি কেউ না দেখলেও ভগবান দেখবে। তাহলে তাকে এই যে অনেকে বলে আমি নাস্তিক, আমি আস্তিক। আরে তুমি কিসের নাস্তিক, কিসের কি? আজকে বিশ্বাস করে না অনেকে যে স্পিরিচুয়াল বলে কোনো যে স্পিরিচুয়ালটা, এর সঙ্গে এখন সারা পৃথিবীতে আজকে আমেরিকার মতো জায়গাতে 73টা আয়ুর্বেদিক কলেজ আছে, 2টো আয়ুর্বেদিক ইউনিভার্সিটি আছে। আজকে দেখুন এই যে জাপান, সেখানে 65 বছরের অধিক 28% জনসংখ্যা, 28%। আমাদের ভারতবর্ষে মাত্র 6%। তাহলে তারা এত আয়ু, এতদিন গড় আয়ু 93% কি করে হলো? কারণ তারা সব হার্বাল, আয়ুর্বেদিকের উপর। তারা ওই মেডিসিন, অ্যালোপ্যাথিক মেডিসিন নেয় না। যেমন জাপান, চীন, তিব্বত, ভুটান। ভারতবর্ষ কিন্তু 4,500 বছর পুরনো এই মানে হার্বালের ছিল। কিন্তু যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিগুলো রিকগনাইজ করেনি, যেহেতু বা আমেরিকা রিকগনাইজ করেনি, হার্বাল নিয়ে আমাদের মাথা ব্যথা ছিল না। আমাদের দেশ থেকেই হিমালয় থেকে জড়িবুটি এইগুলো নিয়ে আবার সেখানে ট্যাবলেট তৈরি করে মেড ইন লন্ডন, মেড ইন নিউ ইয়র্ক বা আমেরিকা দিয়ে দিলে সেটা আমরা খেয়ে নিতাম। খেলে মনে হতো শরীরটা ভালো হয়ে যাবে। আসলে ওই যে পশ্চিমী সভ্যতার উপর যে আমাদের নির্ভরশীলতা, পশ্চিমী দেশগুলির উপর, এটা আমাদেরকে পিছিয়ে দিয়েছে। যেই কারণে এই নেচারের এগেনস্টে, প্রকৃতির নিয়মের বাইরে বেশি কিছু করা যাবে না। এবং যাই কিছু, আজকে আমি একজন ডাক্তারকে প্রশ্ন করেছি, আপনি যে একটা ট্যাবলেট দিলেন আমাকে খেতে, এর তো একটা ইনগ্রেডিয়েন্টস আছে, কিছু না কিছু তৈরি হচ্ছে। আপনি সায়েন্সের স্টুডেন্ট, তাহলে আপনি বলুন না ইনগ্রেডিয়েন্টসগুলি কী কী, আমরা সরাসরি সেইগুলো খাবো। এটাকে আবার ট্যাবলেটে পরিণত করতে এর মধ্যে আপনি কেমিক্যাল দিচ্ছেন। এই কেমিক্যালটা কিন্তু আমার ওষুধ না, এটা আমাকে ক্ষতি হচ্ছে। তাহলে এটা ব্যবসা। তাহলে আমাদের ধীরে ধীরে ওইগুলোই এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। সেটা আমাদের যারা গার্জিয়ানরা আছেন তাদেরকেও করতে হবে। এখন একটা ছেলে মেয়ে অনেক সময় ডিরেল হয়ে যায়। আপনার ছেলে কথা শুনছে না বা মেয়ে কথা শুনছে না, আপনার মনে হবে তাকে আপনি ধমক দিচ্ছেন, বকাবকি করছেন। আরে আপনি মনে করছেন আপনার অধিকারটা কি? কারণ আপনি পৃথিবীতে আগে এসছেন, যেই কারণে ওর উপর আপনি কিন্তু দখলদারি বা তার উপর এগুলো আপনি করছেন। তাহলে আপনি, ও প্রেজেন্ট জেনারেশনের, ও কিন্তু আজকের দিনটা ভালো বুঝবে। আপনি আগের পুরনো যে কনসেপ্টটা, ওটা ওর উপর চাপিয়ে দিতে চাইছেন। সে আসে এখন আপনার মেয়েরা একটু বড় হলে মেয়ে আর ছেলে ডিফারেন্স বুঝে না। প্রেজেন্ট অনেক স্কুল আছে যেখানে ছেলে মেয়ে ডিফারেন্স বুঝে না। কিন্তু আমরা যখন পড়েছি, মেয়েরা ছেলেরা একদিকে, এত বেশি কম্বিনেশন ছিল আমরা। তাহলে আমাদের মাথায় ঢুকে আছে, বা তুই মেয়ে হয়ে তুই বেরিয়ে যাচ্ছিস ছেলের সঙ্গে। কিন্তু তারা কিন্তু প্রেজেন্ট জেনারেশনের মধ্যে ছেলে মেয়ের পার্থক্যটা ওরা বুঝে না। এর একটা ভালো দিকও আছে, আমরা ওদেরকে ভুল বুঝি। এই তুই যে যাচ্ছিস তোর বন্ধুদের সঙ্গে, এই রাত্রি হয়ে গেছে, 8টা হয়ে গেছে, ছেলে বন্ধুদের সঙ্গে কি করছিস? কিন্তু সে প্রেজেন্ট জেনারেশনে পরে আপনার তাকে ধমকালে হবে না,
তাকে কিছু বললে হবে না, তাকে তার সঙ্গে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিন, মা হোক বাবা হোক, যে ঠিক আছে আরও বেশি বন্ধুত্ব করবেন, আরও বেশি বন্ধুত্ব করবেন। এরপরে দেখবেন সে বন্ধুর মতো সব আপনার কাছে বলবে। আর আপনি যদি তাকে শাসন করতে থাকেন, তার সঙ্গে দূরত্ব বাড়বে, সে আরও বেশি মানে খারাপ হবে, ওর ভালো হবে না। যেই কারণে যখনই বুঝতে পারবেন যাতে দূরত্বটা না হয়, ছেলে মেয়ের সঙ্গে বন্ধুত্বটা বাড়িয়ে দেবেন। যত বেশি বন্ধুত্ব করবেন তত সমস্যা কমে যাবে। সেই দেখবেন বাইরে গেলে 2-3 বার আপনাকে ফোন করবে যে মা আমি এখানে আছি, আমি আসছি যাচ্ছি। আর যদি আপনি তার সঙ্গে বকাবকি করেন, সে কিন্তু ফোন করবে না। আর আপনি এদিকে টেনশনে আছেন, ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে, আপনি টেনশনে আরও বেশি আপনার ক্ষতি হবে, আনরেস্ট হবে সংসারের ভিতর, ঘরের ভিতর, ফ্যামিলির ভিতর। তার জন্য আজকের জেনারেশনকে আপনার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, ছেলে মেয়ে আরও বেশি করে বন্ধুত্ব করুন। তুই যা করেছিস ভালো করেছিস, চল আমিও যাবো তোর সঙ্গে। তাহলে কি হবে বলে, দেখুন এটা একটা নিউক্লিয়ার। অনেকে বলে আমার আর ভাল লাগছে না, আমি সাধু সন্ত হয়ে চলে যাব, আমি ব্রহ্মচারী হয়ে যাব। তা আমরা প্রশ্ন করি আর কি অনেক সময়, যে আপনি যে ব্রহ্মচারী হবেন, আমার যে সংসারটা বা আমি যা আছি পরিবারটা নিয়ে, এটা কি ব্রহ্মের বাইরে? এটা তো এই ব্রহ্মাণ্ডের ভেতরেই একটা নিউক্লিয়ার, একটা নিউক্লিয়াস আমার ফ্যামিলিটা। তো আমি এখান থেকে আবার কোথায় যাব? হিমালয়ে গেলে এটাও এই ব্রহ্মাণ্ডের ভেতর, আবার আমার ফ্যামিলিটা যে আমরা এখানে আছি বাড়িতে, এটাও ব্রহ্মাণ্ডের বাইরে। তো ব্রহ্মচারী কী করে হবে? সবাই তো আমরা ব্রহ্মাণ্ডে। তো ঘরে থেকে সংসারে থেকেই হঠাৎ এই ছোটোখাটো ঝামেলাটা অ্যাভয়েড করতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে আসে যে আজকের ফিউচার জেনারেশন, তাদেরকে সঙ্গে আরও বেশি করে মিশতে হবে, ফ্রেন্ডশিপ করতে হবে। দেখবেন ধীরে ধীরে আসলে পরে বুঝতে পারবেন যে না, আপনার ছেলে মেয়ে ঠিকই আছে, সে কোনো খারাপ কাজে যাচ্ছে না। তো যাই হোক, পজিটিভ সমাজের পরিবারের সব ক্ষেত্রে পজিটিভ হতে হবে। নেগেটিভ কিছু কনসেপ্ট নিলে বিপর্যয় ছাড়া কিছু হয় না। খুব সুন্দর কথা। তাহলে আজকে আমরা পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে জানতে পারলাম যে কি করে ছাত্র জীবনে থাকাকালীন একজন ছাত্র বা একটা ছেলে মেয়ের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে কীভাবে বিহেভ করতে হয়। তো স্যার, আপনি এই যে এডুকেশন এবং তার সঙ্গে সঙ্গে হেলথ সেক্টর নিয়ে কথা বলছেন, তো আমি এটা প্রশ্ন করতে চাইছি যে আপনি যখন ইয়াং ছিলেন, যে সময় আপনি ইয়াং ছিলেন, সেই সময় ত্রিপুরার হেলথ ব্যবস্থা আর আজকে ত্রিপুরার হেলথ ব্যবস্থা, মানে আজকে ত্রিপুরাতে অনেক হসপিটাল, মেডিকেল কলেজ ওপেন হয়েছে, আর আপনি যখন ইয়াং ছিলেন সেই ব্যবস্থার মধ্যে কি কিছু ডিফারেন্স এসছে, না যেমন ছিল তেমনি সেই তথাকথিতভাবে চলে যাচ্ছে? কারণ আমি শুনেছি যে ত্রিপুরাতে ম্যাক্সিমাম সবাইকে হেলথের জন্য বাইরে যেতে হচ্ছে, আদার স্টেটে যেতে হচ্ছে। একটা দীর্ঘ সময় আমার চিকিৎসা পরিষেবাটাই আমাদের এখানে সবচেয়ে বেশি মানুষ জর্জরিত চিকিৎসা নিয়ে। কারণ বিশেষভাবে গ্রামীণ এলাকাতে বাড়ি ঘর জমি ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে মানুষ তো প্রথম তার জীবনটা না চাচ্ছে, তাকে সুস্থ রাখা, বাইরে যেতে হয়। এই যে বাইরের রেফারটা অনেক কমে গেছে, বাইরে এখন সেইভাবে যাচ্ছে না। এখানে 2টো মেডিকেল কলেজ, IGMM, বড় হাসপাতাল, সব মিলিয়ে চিকিৎসা পরিষেবাটা অনেক দূর ভালো হয়েছে, আরও ভালো করতে হবে। রিসেন্ট একটা মেডিকেল আরও ভালো করতে হবে, আরও মেডিকেল কলেজ এসছে, তো ভালো করতে হবে। ভালোটা একটা জায়গায় থেমে নেই। কিছুদিন আগে আমাদের একটা প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল, প্রকৃতির রোষানলে আমরা পড়েছি। এত ভয়াবহ বন্যা আমার মনে হয় না স্বাধীনতার পরে হয়েছে ত্রিপুরায়। মানে যারা বেরোনো, আমরা তো গ্রামেগঞ্জে প্রতিদিন যাই, প্রায় 85% এলাকা জলমগ্ন হয়ে বিভৎস অবস্থা। সব কৃষি, বাড়ি ঘর সমস্ত কিছু শেষ হয়ে গেছে। ঘুরে দাঁড়াতে আমাদের সময় লাগবে, সবাই সবাইকে সাহায্য করতে হবে। এই সময়ে আমরাও চেষ্টা করছি ছোটোখাটো আমাদের যতটা সম্ভব। আমি কালকেও বেলোনিয়াতে দিয়ে এসছি, ওখানে রিলিফ দিয়ে এসছি। প্রতিদিনই আমরা যাই, কোথাও না কোথাও চেষ্টা করছি, কিন্তু এটা যৎ সামান্য। এত বড় বিপর্যয় এটা কল্পনা করা যায়নি। একটা গ্রামীণ রাস্তাও ত্রিপুরাতে ভালো নেই। এই ফ্লাডে সব ভেঙে চুরমার হয়ে গেছে। তো এগুলো গড়তে সময় লাগবে অনেকটা, এই বিপর্যয় কাটিয়ে উঠতে সবার সাহায্য নিয়ে করতে হবে। আর চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে দিন দিন আমাদের আত্মবিশ্বাস বাড়ছে। এখানে নতুন নতুন ইউনিট হচ্ছে,
মেডিকেল কলেজ হচ্ছে, সব মিলিয়ে একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট হচ্ছে। ভালো করে কোঅর্ডিনেশন রেখে কাজ করলে ত্রিপুরায়, কারণ পাশাপাশি আমাদের ওটা দেশে মানে বাংলাদেশে একটু আনরেস্ট চলছে অনেকটা। তো আমরা 856 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে আমাদের ফেন্সিং, চারিদিকে আমাদের বর্ডার, মাত্র 69 কিলোমিটার আসামের সঙ্গে আর 146 মিজোরামের সঙ্গে। তো করিডোর ওই জায়গায় পাহাড়ি এলাকা, সুতরাং আমাদের চারিদিকেই প্রায় বলতে পারেন যে বাংলাদেশ। সেখানে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে, এই কারণে এখানেও আমাদের অনেক কিছু এর উপরও ভালো মন্দ নির্ভর করছে। আমরা অনেকগুলো প্রজেক্টে লক্ষ কোটি টাকা ইনভেস্ট করেছে ভারত সরকার। যেমন আমাদের এই কিছুদিনের মধ্যে ওপেন হওয়ার কথা ছিল এই আখাউড়া আগরতলা রেল সংযোগ। সেটা হলে আমরা বাংলাদেশের উপর দিয়ে 7-8 ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে যেতাম। কারণ অনেক সময় ফ্লাইট মনোপলি হয়, টিকিটের দাম বেড়ে যায়, যেতে পারা যায় না। আর ঘুরে যাওয়া তো আসাম নর্থ বেঙ্গল হয়ে অনেক দিনের ব্যাপার। তো সেখানে একটা সুযোগ হওয়ার কথা ছিল, তো বর্তমান বাংলাদেশ আনরেস্ট হওয়ার কারণে আমাদের এটাও একটা সেখানে অনেক ভারত সরকার অনেক টাকা ইনভেস্ট করেছে। তারপরে মৈত্রী সেতু সাবরুমে, চট্টগ্রাম বন্দর 70 কিলোমিটার, ওখানে রাস্তা ওই সমস্ত পণ্য পরিষেবাটা নর্থ ইস্টের ত্রিপুরার মধ্য দিয়ে হওয়ার কথা। ত্রিপুরার অর্থনীতিটা সম্পূর্ণ পরিবর্তন হওয়ার পথে এগুচ্ছিল, সেটাও এখন এই বাংলাদেশ আনরেস্ট হওয়ার কারণে আটকে গেছে। তারপরে বাংলাদেশের একটা বিরাট সংখ্যক যারা আগরতলা খুব সহজে 100 টাকা খরচ করে চলে আসে, তারা ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরে ঢাকা থেকে দিল্লি, চেন্নাই বা ট্রিটমেন্টের জন্য কোথাও যেতে হলে অনেক টাকা ভাড়া দিতে হয়। তারা 100 টাকা খরচ করে এখানে আসে, এসে আগরতলা থেকে ফ্লাইট ধরে চলে যায় কম পয়সায়। তো সব মিলিয়ে বাংলাদেশের সঙ্গে আমাদের একটা সম্পর্ক, এটা আরও অ্যাডভান্স হওয়ার কথা। যাই হোক, এটাও একটা ওয়ান কাইন্ড অফ বিপর্যয় ধরতে পারেন। তো সবগুলি কাটিয়ে উঠে আগামী দিনে এই সুন্দর ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে। আমার ত্রিপুরা, আমার রাজ্য, আমার মানুষ। আমাদের কথা তো সহজে দিল্লিতে পৌঁছায় না, দিল্লি আমাদের থেকে অনেক দূর। সুতরাং আমাদের একটু স্ট্রাগলটা বেশি। এখানে একটা মহল আছে আমাদের মধ্যে, একটু সামাজিকতা বা ইমোশনটাও বেশি কাজ করে। আমরা একে অপরের উপর মানে এতটাই সম্পর্ক, আমরা সম্পর্কে বিশ্বাস করি। এখানে মেকানিক্যাল লাইফ না, এতটা ফাস্ট লাইফ না, ঠিক না? আমরা ছোট্ট সমাজ, প্রায় সবাইকে চিনি। কোনো একটা রেফারেন্স দিলে বাবার নাম, ঠাকুরদার নাম বলে আমরা ঠিক চিনে যাই। তাতে দেখা যায় আমাদের এই ছোট্ট সমাজ, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম অনেকগুলো প্রকল্প করে। তো আমাদের মুখ্যমন্ত্রী উনিও অনেক পজিটিভ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দাস মোদী উনিও দুহাত ভরে সাহায্য করছেন। সব মিলিয়ে একটা পজিটিভ মহল আছে। বাকিটা চেষ্টা করতে হবে, সবসময় ধারাবাহিক চেষ্টা করতে হবে, বিচ্ছিন্নভাবে চেষ্টা করে কিছু হবে না। সবাই মিলেমিশেই বিন্দু বিন্দু জল করেই সমুদ্র হয়, সমুদ্র একটাই ইউনিট না। সুতরাং সবাইয়েরই প্রচেষ্টা, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা একদিন ত্রিপুরাকে একটা ভবিষ্যৎ করে হবে। স্যার, ছাত্র জীবন বা এই ছাত্র সংগঠন আর আমাদের ত্রিপুরা যে ইকোনমিক কন্ডিশন, এই দুটোর ক্ষেত্রে ছাত্র কি জীবন কি পারে যে ত্রিপুরা ইকোনমিক কন্ডিশনকে আরো বিল্ড আপ করতে, বা যদি তারা যদি পারতে পারে, তো আপনি ছাত্র সমাজকে কি বার্তা দিতে? দেখুন, আমরা আগরতলা সিটি হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল, ঢাকার সবচেয়ে কাছের সিটি। প্রায় কম বেশি তারা জনসংখ্যা করছে, সেন্সাস করছে না অনেক বছর। বাংলাদেশ প্রায় 20 কোটি মানুষ, 20 কোটি মানুষ। তাদের ভাষা সংস্কৃতি অনেকটা আমাদের সঙ্গে, তারা আগরতলাকে কমফোর্ট ফিল করে। আগরতলা যদি মেডিকেল হাব হয়, তারা আসবে, তারা এসে এখানে থাকবে, ট্রিটমেন্ট করাবে, হোটেলে থাকবে, রাস্তায় চলবে, অটোতে চলবে, রিক্সাওয়ালায় চলবে। তো ওদের এইখানের এটা একটা অর্থনৈতিক একটা প্রাণ সঞ্চার হবে, ঠিক আছে? তো আমরা এখানে যদি আমরা একটা বড় মেডিকেল হাব সব মিলিয়ে করতে পারি, তাহলে বাংলাদেশেও একটা বিরাট মার্কেট আমাদের জন্য। সবাই এখানে কম পয়সায় চলে আসবে ট্রিটমেন্টের জন্য। ওরা যদি চেন্নাই যেতে পারে, মুম্বাই আপনি যান না, এই যে চেন্নাই গিয়ে দেখুন অ্যাপোলো হাসপাতালে, এখানে 10 জনকে জিজ্ঞেস করলে 8 জন পাবেন বাংলাদেশ থেকে এসে। তো ওরা তো এখানে যদি আপনি দিতে পারেন, কাছাকাছি আসবে। অনেক কিছু করা যাবে, অনেক বৃহৎ চিন্তা ভাবনা করতে হবে আগামী দিনে।
খুব সুন্দর স্যারের মতে যদি আমাদের ত্রিপুরাতে মেনলি হেলথ সেক্টরটা যদি ডেভেলপ করা যায় তো আদার্স কান্ট্রি থেকে আমরা পেশেন্ট পাবো এবং আমাদের ইকোনমিক বিল্ড আপ হবে। স্যার শেষ আর লাস্ট কথা স্যার, এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে এসে আপনার নিজস্ব মতামত আর আমাদের যুব সমাজের জন্য একটা মেসেজ দিয়ে আজকে আমরা প্রোগ্রামটা শেষ করতে চাইছি স্যার। দেখুন, সামনে দুর্গাপুজো, সার্বজনীন দুর্গোৎসব, এটা উৎসবের মাস। আগামী পরশুদিন মহালয়া থেকে একটা উৎসব, তারপরে উৎসবটা ভালো কাটুক, এই দীপাবলি পর্যন্তই চলবে। এবং এই সময়টা আমাদের রাজ্যে ছোট্ট হলেও সার্বজনীন দুর্গোৎসব, আক্ষরিক অর্থে আমাদের রাজ্যে সার্বজনীন দুর্গোৎসব, এটা সবার জন্য, জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী নির্বিশেষে সবাই এতে অংশগ্রহণ করেন। আগামী দিনগুলো ভালো কাটুক, সবাই ভালো হোক, মায়ের আশীর্বাদ শুভেচ্ছা, মা আমাদেরকে দেখবেন নিশ্চয়ই, এবং সবাই ভালো থাকবেন। পজিটিভ বার্তা, আমি আজকে প্রথম দিন এসেছি, ভালোই লাগলো। আপনারা যদি এই ধরনের কর্মসূচির মাধ্যমে সবসময় আগামী দিনগুলিতে আমাদের ছোট্ট রাজ্যের জন্য কাজ করে যান, নিশ্চয়ই আরও ভালো হবে আমাদের জন্য। যাই হোক, খুব ভালো লাগলো ছোট্ট পরিসরে আজ অনেকটা সময় আপনাদের পজিটিভ বার্তার যারা বিশেষভাবে কর্মকর্তা আছেন এবং যারা আছেন শুরু থেকেই আমি তাদের সঙ্গে এসে আজকে মিলিত হয়েছি, ভালো লাগলো। সামনে অনেকেই আছেন খুব ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন, তাদেরকেও আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমি আমার ছোট্ট আলোচনা এখানে রাখছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের অডিয়েন্স থেকে কিছু বলার থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাকে কি প্রশ্ন করব স্যার, আমার সাহস নেই। আমি আপনার কাছে জানতে চাইছি আপনার পার্সোনাল লাইফে একটা মেমোরেবল স্টোরি শোনাবেন, যা থেকে আমরা মজা পাই বা ইন্সপায়ার হই। আমাকে একটা জিনিস আছে, অনেকে বলে হোম সিকনেস, মানে সেটা অ্যাকচুয়ালি আমি আমার রাজ্যের বাইরে খুব বেশি মানে যাই না, রাজ্য নিয়েই চিন্তা করি, মানুষ নিয়ে চিন্তা করি, এবং আমি এটাকে এনজয় করি। এই যে সম্পর্কটা আজকে আপনাদের সঙ্গে পরিচয় হয়েছে, এটা আমার কাছে একটা মানে অনেক বড় পাওনা। আমি সম্পর্কে বিশ্বাস করি এবং প্রতিটা মুহূর্ত কাজের, আমরা পৃথিবীতে এসেছি, আমরা দাবি করি এই যে আমি বলে শব্দ, আমি শব্দটা তো অ্যাকচুয়ালি আমি শব্দ দিয়ে হবে না, আমি শব্দ মানে ইংরেজিতে আই মানে ইলনেসের শুরু, আর আমরা মানে উই মানে ওয়েলনেস, আই মানে ইলনেস, উই মানে ওয়েলনেস। সুতরাং আমরা সবাই মিলে যখনই আমি হবে তখনই দেখবেন সব অসুস্থ হয়ে যাবেন। এই জন্য ইলনেস আই দিয়ে আর উই দিয়ে ওয়েলনেস। সুতরাং যেটা বলেছেন ঠিকই আছে, আগামী দিনে চলার পথে আরেকটু, আর সবার সঙ্গে এটা সমাজবদ্ধ জীব, সমাজকে বেশ স্বচ্ছ রাখা, সুন্দর রাখা। আমরা আরও অনেক কাজ বাকি আছে আমাদের। আমরা অ্যাকচুয়ালি ওইটাই ভাবি যে আমার সমস্যা না হলে কোনো সমস্যা না, সমাজের আরেকজনের সমস্যায় যদি আমরা ওর পাশে দাঁড়াতে পারি, এতে আরও বেশি সোসাইটিটা পজিটিভ একটা দিকে থাকে। খুব ভালো লাগলো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার চলে এসেছি আমরা আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আমাদের দ্বিতীয় পর্বের কুইজ কম্পিটিশন আমরা শুরু করছি। তো কুইজ শুরু করার আগে সবারই একটা কুইজে পার্টিসিপেশন করার একটা ক্রাইটেরিয়া আছে আমাদের, এটা না করলে আমরা কুইজে পার্টিসিপেশন করতে দেবো না। সেটা হচ্ছে আমাদের পজিটিভ বার্তা গ্রুপে জয়েন থাকতে হবে। যারা পজিটিভ বার্তা গ্রুপে জয়েন নাও, সবাই জয়েন আছো? যদি না থাকো সবাই মোবাইল বের করো, ফেসবুক খোলো, পজিটিভ বার্তা সার্চ করো, তো এখানে পজিটিভ বার্তা গ্রুপ। কার কাছে মোবাইল আছে? আশা করি সবাই জয়েন আছো। তো শুরু করি আজকের কুইজ কম্পিটিশন। সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে, আজকে আমাদের যিনি প্রধান অতিথি ছিলেন, সে অতিথি নাম কি? কেউ একজন মাইক দিন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় পিতা হিসাবে আমরা কাকে চিনি? ভারতের জাতীয় পিতা, পিছনে মাইক দিন। ভারতের জাতীয় পিতা হিসাবে আমরা কাকে চিনি?
হ্যালো, আমার নাম রাহুল। জাতীয় পিতা মহাত্মা গান্ধী। পুরো নামটা বলতে পারবেন? হ্যাঁ, মোহনদাস করমচাঁদ গান্ধী। একদম সঠিক উত্তর। আপনি স্টেজে চলে আসুন। নেক্সট প্রশ্ন। আমরা সবাই জানি যে ভারতবর্ষের 7টা খুব সুন্দর সুন্দর আজুবা আছে, 7 আজুবা হিন্দিতে বলা হয়। তার মধ্যে একটা হচ্ছে তাজমহল। তো কেউ বলতে পারবেন যে এই তাজমহল কোন সম্রাটের নির্দেশে তৈরি হয়েছিল? কোন মোগল সম্রাটের নির্দেশে তাজমহল তৈরি করা হয়েছিল? মাইক দিন সামনে জনকে, সামনে জনকে দিন, সামনে জনকে দিন। আপনি তো আছেন, সামনে জনকে দিন। আপনি তো আছেন আমাদের সঙ্গে। আবার চলবে না, আপনাকে কিন্তু বের করে দিতে হবে কিন্তু এবারে। সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান। শাহজাহান। কার উদ্দেশ্যে করা হয়েছিল বলতে পারবেন? মানে আপনি ঠিকই বলেছেন, কিন্তু কোন কি উদ্দেশ্যে তাজমহল তৈরি করা হয়েছিল? স্যার মমতাজের উদ্দেশ্যে। কিসের? মমতাজ যের উদ্দেশ্যে উনি তাজমহলটা নির্মাণ করেন। কি জন্য? মানে উনি ওনার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন যে ওনার মানে একটা স্মৃতি হিসাবে ভারতবর্ষকে এটা দিয়েছিলেন আর কি। একদম সঠিক উত্তর। আপনি সামনে আসুন। সবাই একটা হাততালি। এটা যারা জানতে না তারা জানতে পারলে একটা হাততালি দাও। একটা সহজ প্রশ্ন। সবাই জানি যে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, জানি তো? কে আছে জানো না যে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল? জানো না? সবাই জানো? ঠিক কোন সালে, মানে ভারতের স্বাধীনতা সালটা জানতে চাইছি। যারা নতুন তাদের কাছ থেকে জানতে চাইছি কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। নতুন যারা তাদের মধ্যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে কোনটা? 1947। 1947। একদম ঠিক। সামনে আসো, হাততালি, সবাই হাততালি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভারতের স্বাধীনতা পাওয়ার আগে আর স্বাধীনতা পাওয়ার পর রাজধানী কি কি ছিল? স্বাধীনতা পাওয়ার আগে ভারতের রাজধানী কি ছিল, আর স্বাধীনতার পর ভারতের রাজধানী কি হয়েছিল? কে বলতে পারবে? বা যে কোনো একটা, দুটোর মধ্যে যে কোনো একটা। স্বাধীনতা পাওয়ার আগে ভারতের রাজধানী কি ছিল, মানে ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আর স্বাধীনতা পাওয়ার পর ভারতের ক্যাপিটাল অফ ইন্ডিয়া কি হয়েছিল? পিছন দিকে মাইক দিন। স্বাধীনতার আগে ছিল মানে উইন্টার ক্যাপিটালও ছিল, আবার সামার ক্যাপিটালও ছিল। সামার ক্যাপিটাল ছিল কলকাতা, আর উইন্টার ক্যাপিটাল ছিল সিমলা, আর তারপরে হলো দিল্লি আর কি। এখন যে নিউ দিল্লি, অ্যাকচুয়ালি নিউ দিল্লি। তো এই উইন্টার আর সামারের গল্পটা ছোট্ট করে বলতে পারবেন যে ঠিক কী জন্য হয়েছিল, তাহলে সবাই জানতে পারতো? অ্যাকচুয়ালি আগে কি হতো, আগে এরকমের মানে এয়ার কন্ডিশনার এরকম ছিল না। তো আগে বেসিক্যালি কি হতো যে যখন ব্রিটিশ এম্পায়ার দেখলো যে আমরা কলকাতার এত গরমের মধ্যে কাজ করতে পারি না বা আসতে অসুবিধা হয় চেন্নাইয়ের সাথে, বা মানে 3টা ছিল প্রেসিডেন্সি স্টেট, চেন্নাই, বোম্বে আর কলকাতা। তো এদের মধ্যে এখন যদি চেন্নাই আর বোম্বের সাথে যদি যোগাযোগ রক্ষা করতে হয় তাহলে প্রচণ্ড গরমের মধ্যে কাজ করা সম্ভব হতো না। তাই সামারের সময় মানে উইন্টার মানে যেই জায়গাতে ঠান্ডা আছে ওই জায়গাতে ক্যাপিটাল শিফট করা হতো আর কি। একদম ঠিক। এর মধ্যে দিয়ে একটা ছোট্ট ঘটনাও বলে রাখি। যখন ইংরেজরা ভারতে মানে কলকাতা থেকে ট্রেনে করে যেত, সে ট্রেনটার নাম ছিল নেতাজি এক্সপ্রেস। আর এই যে ট্রেনটা নেতাজি এক্সপ্রেসের নাম করছি, এই নেতাজি এক্সপ্রেস ট্রেনেই নেতাজি বাবু কিন্তু আমাদের ভারত ছেড়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তার জন্য ওনার নাম অনুসারে এই ট্রেনটার নাম দেওয়া হয় নেতাজি এক্সপ্রেস। আশা করি অনেক জনের জানা ছিল না ব্যাপারটা। নেক্সট স্টেজে আসুন প্রাইজের জন্য। আবার নিন, যতবার আসবে, যতবার খুশি, আনলিমিটেড। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম উপগ্রহ মানে কৃত্রিম উপগ্রহ বলা যায়, মানে ভারতের প্রথম উপগ্রহের নাম কি? পিছনে দিন, পিছনে স্যারকে দিন। ভারতের প্রথম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। একদম সঠিক উত্তর। স্যার স্টেজে আসুন স্যার।
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটার সঙ্গে একটা প্রশ্ন লেগে থাকবে যে ভারতের মহাকাশ সংস্থার নাম কি এবং তার পুরো নামটাও বলতে হবে। একটা বললেও হবে কিন্তু দুটোই বলতে হবে, যারা বাচ্চা আছে তাদের জন্যে, বাচ্চাদের জন্য। ভারতের মহাকাশ সংস্থা, যে মহাকাশ নিয়ে যে সংস্থা গবেষণা করে, কিছুদিন আগেই যে আমাদের চাঁদে যাত্রা করা হলো, পুরোটা বলছি না, তোমরা তো শুনে থাকবে। তো কোন সংস্থা এই ঘটনাটা ঘটাতে পেরেছিল? ইন্ডিয়ান স্পেস এজেন্সির নাম কি? নেম অফ ইন্ডিয়ান স্পেস এজেন্সি। যেমন আমেরিকার ক্ষেত্রে আছে নাসা, ইন্ডিয়ার ক্ষেত্রে কি আছে? দাও মাইক দাও ম্যাডামকে। ইসরো। ইসরো ফুল ফর্ম বলতে পারবে? না। ভাবো একটু ভাবো। ইসরো, ISRO, কি কি হতে পারে? আই ফর কি হতে পারে? ইন্ডিয়ান এস ফর? অ্যাস্ট্রোনট। একটু ভাবো। অ্যাস্ট্রোনট মানে যে যাচ্ছে, কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? ইউনিভার্স। ইউনিভার্সে যাচ্ছে না, কোথায় যাচ্ছে? স্পেস। স্পেসে যাচ্ছে। আর ফর কি জন্য যাচ্ছে? ইন্ডিয়া স্পেসে যাচ্ছে কি জন্য যাচ্ছে? আর ফর সার্ভের জন্য। রিসার্চ। রিসার্চ। কি জন্য যাচ্ছে? ঘুরতে তো যাচ্ছে না, না। রিসার্চের জন্য যাচ্ছে। হ্যাঁ। কে যাচ্ছে? উপর দিলে কি হতে পারে? কোনো প্রশ্ন অ্যান্সার অনুসারে আমরা জানা না থাকলেও একটুকু টেকনিক খেললে কিন্তু জানা যায়। ISRO ইন্ডিয়া থেকে যাচ্ছে, স্পেসে যাচ্ছে, রিসার্চের জন্য যাচ্ছে। তাহলে এই পুরো ঘটনাটাকে কি বলা হচ্ছে? অর্গানাইজেশনকে। তাহলে ইসরো ফুল ফর্ম কি হলো? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। মনে থাকবে? জীবনে ভোলা যাবে না তো? সামনে এসো। হাততালি হাততালি। ফার্স্ট টাইম নাকি স্টেজে? হ্যাঁ, আবার ডবল হাত দিলে তাহলে ফার্স্ট টাইমের জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের যে মুদ্রা আছে তার নাম কি? যেমন বিদেশের মুদ্রাকে ডলার বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে দিনার বলা হয়। ভারতের যে মুদ্রা, যাতে আমরা লেনদেন করি, ইউপিআই ট্রানজ্যাকশন করি, ব্যাংক থেকে, এই মুদ্রার নাম কি? বাচ্চাদের থেকে একদম পিছনে বাচ্চারা হাত তুলেছে। রুপিস। রুপিস বলা হয়। আর আমি একটু আগেই বললাম, তাহলে ডলার কোন কান্ট্রির এটা বলতে পারবে? ডলার কোথায় ইউজ হয়? আমেরিকা। আমেরিকা আর ইন্ডিয়ার এই ডলারের ডিফারেন্স জানো? না। মানে কি ব্যাপারটা বলতে পারবে কি ঘটনাটা? না। প্রত্যেকদিন মার্কেটে রেট আপ ডাউন করে। যদি আমেরিকাতে $1 হয়, সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে কখনো 72 থাকে, কোনো 75 থাকে, কোনো 83 থাকে, প্রতিদিন চেঞ্জ হতে থাকে। মানে তুমি যদি এখান থেকে 83 টাকা নিয়ে যাও, তাহলে ওখানে তুমি $1 হিসাবে ইউজ করতে পারবে। $1 মানে এটা নয় যে ওটা 1 টাকা সমান। বুঝতে পারছো? হ্যাঁ। ঠিক আছে, স্টেজ আসো। আমরা সবাই ত্রিপুরাবাসী, তাই তো? তো ত্রিপুরার ক্যাপিটাল কি? এটাই আমি আশা করেছিলাম সবাই হাত তুলবে। মানে আর কি বলবো, ত্রিপুরার ক্যাপিটাল কি? আমি ভেবেছিলাম সবাই হাত তুলবে। সামনে আসো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা তো ভারতবাসী, তো ভারতবাসীর জাতীয় খেলা কি? ভারতবর্ষের জাতীয় খেলা। ওইভাবে হবে না, আমি আগেও বলেছি, আগে হাত তুলতে হবে। সামনে যখন ম্যাডামকে দেওয়া হোক। সামনে 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 একটু ভালো করে বলো। হকি তো বলেছে ঠিকই, একটু একটু হবে। হকি ঠিকই, কোন হকিটার কথা বলা হচ্ছে? ফিল্ড হকি। ঠিক আছে, ফিল্ড হকি। এসো স্টেজ এসো। আমি দিয়ে দিচ্ছি। ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন, সবাই জানি তো?
তো এই জনগণ মন রাইটার এর নাম কি? পিছনে পিছনে বাচ্চাটা রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ ট্যাগর। খুব সুন্দর, সঠিক উত্তর। এসো ম্যাডাম, আপনি আসুন, এসে দিদি। আমাদের ইন্ডিয়ার একজন বিখ্যাত সায়েন্টিস্ট আছেন যাকে বলা হয় রকেট ম্যান, যার নাম হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। ডক্টর এপিজে আব্দুল কালাম পুরো নাম কে বলতে পারবে? মিসাইল ম্যান বলা হয় ওনাকে। এপিজে পুরো নাম কে বলতে পারবে? চেষ্টা করো একবার। চেষ্টা করতে ক্ষতি কি আছে? এটা কোনো রকেট সায়েন্স নয়, এপিজে আব্দুল স্যারের মতো। এপিজে, চেষ্টা করো, একটা বড় আমি ধরিয়ে দিচ্ছি। মাইক দাও, মাইক দাও, চেষ্টা করো, চেষ্টা করো। এ ফর কি হবে বলুন? সবটা মনে নাই স্যার। চেষ্টা করুন। এ ফর, ঠিক আছে, পরে আসছি, পিছনে দিই, নাহলে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। পিছনে পিছনে দিন, পিছনে দিন। এমনি তো মানে এ বিটা মনে আছে, বাট যেটা মনে নেই। আবুল ফকির, জালালউদ্দিন মেবি, আই এম নট শিওর। তারপরে আবুল ফকির, জালালউদ্দিন, আব্দুল কালাম মেবি। হ্যাঁ, ফকির আছে। পুরোটা একবার ভালো করে বলে দিন। আবুল ফকির, জালালউদ্দিন, আব্দুল কালাম। একদম ঠিক, হ্যাঁ, একদম ঠিক। সামনে আসো। কিছু কিছু ব্যক্তির নাম এমনই বড় থাকে, তাই শর্ট ফর্মে লেখা হয়। এপিজে আব্দুল, কে জানতে যে সবাই ভাবতে যে এপিজে আব্দুল কালামই পুরো নাম? নেক্সট প্রশ্ন। যেমন কেরালা একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওয়েস্ট বেঙ্গল একটা ল্যাঙ্গুয়েজ আছে, মানে রাষ্ট্রীয় ল্যাঙ্গুয়েজ নিজস্ব। ত্রিপুরা নিজস্ব ল্যাঙ্গুয়েজ কি? সে ল্যাঙ্গুয়েজের নাম কি ত্রিপুরার ক্ষেত্রে? তোমরা ত্রিপুরাবাসী, ত্রিপুরা ল্যাঙ্গুয়েজ কি? কে বললো? হ্যাঁ, আপনাকে এইভাবে কিন্তু চলবে না, এটা ঠিক নয়। ঠিক আছে, কোশ্চেনটা ক্যান্সেল করো, এইভাবে কিন্তু বলা যাবে না। হাত তুলতে হবে, মাইক দেবো তারপরে। ভারতে কোন রাজ্য চা বাগানের জন্য পরিচিত? চা বাগানের জন্য কোন রাজ্য পরিচিত? আমি চাই বাচ্চারা এগুলো অ্যান্সার দাও, তো তোমাদের প্রশ্ন। হুইচ সিটি ফেমাস ফর টি গার্ডেনিং ইন ইন্ডিয়া? ট্রাই করো, ট্রাই করো। আসাম। কারেক্ট অ্যান্সার। সামনে এসো। বুকে বুকে তো পেনের বন্যা বইছে। সায়েন্স নিয়ে প্রশ্ন করবো না কিছু? বিজ্ঞানকে ভালোবাসে? বিজ্ঞান ভালোবাসো? বিজ্ঞান নিয়ে প্রশ্ন করি। H2O নাম শুনেছো? এটা মানে কি? ব্যাখ্যা করতে হবে কিন্তু, আগে মানেটা বলতে তারপর ব্যাখ্যা করবে। ওয়াটার। ব্যাখ্যা করো H2O। H2তে হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন দুইটা আর অক্সিজেন একটা। একদম ঠিক। সামনে এসো। সহজ প্রশ্ন করলে একটা কঠিন প্রশ্ন করি। একটা ফর্মুলা আছে, ই ভেরিয়াস ডিফাই বাই ডিটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে,
না, খুব টাফ প্রশ্ন হয়ে যাবে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, ই ভেরিয়েবল d∅/dt। এই ফর্মুলাটার জনককে, মানে তড়িৎচুম্বকীয় আবেশের, হ্যাঁ, তড়িৎচুম্বকীয় আবেশ এর যে ফর্মুলাটা, তার জনকের নাম কি? এটা খুব উপর মহলে প্রশ্ন হয়ে যাবে, বলা যাবে না, ঠিক আছে, বাদ দাও। হ্যাঁ, খেলার থেকে বলবো? খেলা শুরু করার আগে তাহলে একটা কোশ্চেন অ্যান্সার দাও, যে জাতীয় ক্রীড়া দিবস কোন দিনটি? ঠিক আছে, মজার কোশ্চেন করে তাহলে, কালকে করেছিলাম। ডিম আগে না মুরগি আগে? ডিম আগে না মুরগি আগে? ডিম আগে না, পৃথিবীতে আগে ডিম এসেছে, মুরগির ডিম এসেছে, না আগে মুরগি এসেছে? ব্যাখ্যা করতে হবে, শুধু বলতে হবে না, সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে বলতে হবে। আগে বাচ্চারা দেখি পাচ্ছে কিনা, তারপর যাচ্ছি। আছে কেউ যে ডিম আগে না মুরগি আগে? ট্রাই করো, ট্রাই করো, আরে বলো, কিছু তো বলো, কি হয়েছে বলো। মুরগির ডিম আগে এসছে না মুরগি আগে এসছে? পারবে না? পিছনে দিন, দেখছি। অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা কি হয়, কোনো একটা স্পেসিস যদি নিউভাবে আসে তাহলে এটা মিউটেশনের মাধ্যমে আসে বা জেনেটিক ড্রাফটের মাধ্যমে আসে। তো মিউটেশনের মাধ্যমে একটা স্পেসিস থেকে, হ্যাঁ, আচ্ছা তো কোনো একটা, ঠিক আছে, তো কোনো একটা জীব যখন আসে, তো এই জীবটা মানে অন্য একটা জীবের থেকে, মানে এটা জেনেটিকভাবে মানে জিনগতভাবে এগুলি বিচ্ছিন্ন হয়ে আসে। ওদের জিনের মধ্যে কিছু ম্যানিপুলেশন হয়। ধরেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে বুঝবে। ধরেন আজকে আমরা যে এসেছি, আমরা মানুষ, তো আমরা নর্মালি কিসের থেকে এসেছি? আমরা নর্মালি সবাই বলে যে বানর টানর থেকে এসেছে, বানরের প্রজাতি থেকে। তো ধরেন আজকে বানর থেকে ডাইরেক্ট মানুষ এসেছে, যদিও আসেনি, বাট ভাবলাম আসছে। তো বানরের মানে জিনের মধ্যে এমন কিছু হয়েছে ম্যানিপুলেশন, যেই কারণে পরের যে প্রজন্মটা এসেছে, মানুষটা এসেছে, ওটা অ্যাকচুয়ালি মানে বানরের একটা বাচ্চা হয়েছে। তো ওই বাচ্চাটার মধ্যে কিছু জিনের সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে, এইটার কারণেই আজকে মানুষ বাচ্চাটা জন্ম হয়েছে। তো এই দিকে দেখতে গেলে মুরগি আগে এসেছে, কারণ মুরগির শরীরটা তো আগে এসেছে, তারপরে না মুরগি ডিমটা দিয়েছে। তো মুরগি আগে এসেছে, তারপর ডিমটা এসেছে আর কি। খুলে বোঝায়, ঠিকই বলেছে, বাস্তব কথাতে বোঝায়। তোমরা জানো সাপের আগে 4টে পা থাকতো, শুনেছ? আমরা আগে বাঁদর ছিলাম, তো আমাদের লেজটা কোথায় গেল? আছে? সাপের যে পা ছিল, আমাদের পাটা কোথায় গেল? পাখি বলতে পায়রা পাখি, ওর 4টে পা ছিল, কিন্তু পায়রার 2টো পা থাকে, পা গেল কোথায়? এগুলো কি হয়, ধীরে 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 বয়সের সঙ্গে চেঞ্জ হতে হতে, এভলভ হতে হতে, জেনেটিক চেঞ্জেস হতে হতে এগুলো কি চেঞ্জ হতে থাকে। ঠিক তেমনি এক প্রকার ডাইনোসর ছিল, অনেকটা মুরগির মতো দেখতে ছিল, কিন্তু এখনকার মুরগির মতো না। যুগের পরিবর্তন হতে হতে তারা তো ডিম দিত, তাদের ছাওয়া হতো, চেঞ্জ হতে 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 এভলভ হতে 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 একসময় এমন এক পর্যায়ে পৌঁছে গেল যেখানে আমরা যে মুরগিটা পেয়েছি সেই মুরগির ডিম জন্ম নিল। তাহলে টেকনিক্যালি কি হলো, আগে ওই ডাইনোসর থেকে এভলভ হতে 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 মুরগির ডিমটা এলো, দেন সেই ডিম থেকে বাচ্চা এলো এবং আমরা সেই মুরগিটাকে কনজিউম করছি। তাহলে টেকনিক্যালি প্রশ্নের অ্যান্সার কী হবে, আগে ডিম এসেছে, কিন্তু যে ডিমটা এসেছে সেটা মুরগির ডিম নয়, সেটা চেঞ্জ হতে 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 আজকে মুরগি এসে, আজ থেকে আরও 50 বছর পর দেখবে মুরগির ব্যাপারটা আরও চেঞ্জ হয়। এখন আমরা পোলট্রি মুরগি কনজিউম করছি, আগে কি পোলট্রি ছিল? আজ থেকে 50 বছর পর আবার অন্য কিছু আসবে, বোঝা গেছে? কুইজের মানে শুধু এমন নয় যে প্রশ্ন করবে অ্যান্সার, আর অ্যাকচুয়ালি আমার মোটো হচ্ছে তোমরা কিছু বোঝো, কিছু শেখো, তাহলে তো বলতে পারবে হ্যাঁ আমার টাইমটা নষ্ট হলো না, কিছু তো পেয়েছি। ওই 2টো পেন নিয়ে গিয়ে কিছু হবে না, আসল নলেজটা দরকার, বোঝা গেছে? চলুন নেক্সট দ্বিতীয় প্রশ্ন আসি। হ্যাঁ পেনটা, সরি, হ্যাঁ ভাই পেনটা, হাততালি হাততালি, আরে তোমরা শিখতে পারছো কিছু, হাততালি। হয়েছে? আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, সবাই করি তো? স্মার্টফোন মানে ওয়্যারলেস ফোন। এই স্মার্টফোন
কোন সায়েন্টিস্ট ইনভেনশন করেছিলেন? ভুল হলো কোশ্চেনটি, স্মার্টফোন বলা যাবে না, মোবাইল ফোনকে ইনভেনশন করেছেন। স্মার্টফোন তারপর অনেক পরে এসছে। মোবাইল ফোন কোন সায়েন্টিস্ট ইনভেনশন করেছেন? কোন মাথায় প্রশ্ন আসেনি মোবাইল ফোন তো ইউজ করছে, টিপ টিপ টিপছি, কে এটা আবিষ্কার করেছে, কার মাথায় বুদ্ধিটা এলো, এরকম প্রশ্ন কোনো আসেনি মাথায়? ডক্টর মার্টিন কুপার মোটোরোলা কোম্পানি ফার্স্ট ওয়্যারলেস মোবাইল ফোন ইনভেনশন করেছিলেন, যেটা দেখতে ঠিক এতটা ছিল। তারপর ওই মুরগির ডিমের মতো এভলভ হতে 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 আজকে আমরা স্মার্ট ওয়াচে পৌঁছে গেছি। আগে ছিল এত বড়, এখন হয়ে গেছে এইটুকু। কি বললাম? ডক্টর মার্টিন কুপার মোটোরোলা কোম্পানির হাত ধরে, মোটোরোলা কোম্পানি ফার্স্ট ওয়্যারলেস মোবাইল ইন্ট্রোডিউস করেছিল। ঠিক আছে, তাহলে এটা থেকে একটা প্রশ্ন আসে যে ফার্স্ট টেলিফোন তাহলে কে ইনভেনশন করেছে? ফার্স্ট টেলিফোন কে ইনভেনশন করেছে? বলুন, হ্যাঁ বলুন, মাইক দিন। আলেকজান্ডার গ্রাহাম বেল। না। তাহলে আজকে কি করবে? বাড়ি যাবে, প্রশ্নটা গুগলে সার্চ করবে, হু ইনভেন্ট টেলিফোন। যে অ্যান্সারটা পাবে সেটা মাথায় দেখবে সেভ থাকবে। আজকে প্রশ্ন করলাম, প্রশ্ন তোমাদের মাথায় স্ট্রাইক করতে শুরু করেছে, বাড়ি গিয়ে গুগলে সার্চ করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। না পাও, কালকে আসবে এখানে, আমি অ্যান্সার দেবো। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট প্রশ্ন। সামনে দুর্গাপুজো আসছে, সামনে কি দুর্গাপুজো চলেই এলো, কাল বাদ পরশু মহালয়া। তো ভারতবর্ষে দেবী দুর্গাকে সম্মান জানানোর জন্য কি উৎসব পালন করা হয়? আমি অ্যান্সারটা কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। ভারতবর্ষে দেবী দুর্গাকে সম্মান দেওয়ার জন্য যে পুজো দেওয়া হয় সে পুজোটার নাম কি? আমি একটু আগেই বললাম, ওই কোনার ছেলেটা বলেছে। আবার কে বলো সাইড থেকে? কোনার ছেলেটা হাত তুলেছে, একদম ঠিক, আমি তো অ্যান্সার দিয়েই দিয়েছিলাম। এসো স্টেজ এসো। আসো, জোরে হাত তালি, ফার্স্ট টাইম স্টেজে এসছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, আমাদের ত্রিপুরাতে একটা নতুন মেডিকেল কলেজ শুরু হয়েছে, সেই মেডিকেল কলেজটির নাম কি? আবার উঠলে আমি কিছু করতে পারবো না। ওই কর্নারে দিন, একদম কর্নারে। ভুল, ভালো করে ভাবুন। 75% ঠিক আছে। একদম সঠিক, সামনে আসো, হাততালি। নেক্সট প্রশ্ন হচ্ছে আইআইটি, সবাই নাম শুনে থাকবে। ইঞ্জিনিয়ারিং করতে গেলে আইআইটি নাকি সবার ক্ষেত্রে স্বপ্ন, আমারও স্বপ্ন ছিল, পূরণ হয়নি। তো আইআইটি এর ফুল ফর্ম কি? তোমরা যারা বাচ্চা আছো, তারা যারা ইঞ্জিনিয়ার বা মেডিকেল পড়তে চাইছো, তো ইঞ্জিনিয়ার স্বপ্ন, আইআইটি সবারই স্বপ্ন। এই আইআইটির ফুল ফর্ম কি? একটু বুদ্ধি লাগাও, এই যেমন ঈশ্বরের কেসটা বললাম, একটু বুদ্ধি লাগাও, থেকে বেরিয়ে আসবে। দাও মাইক, দাও মাইকটা। একদম সঠিক উত্তর, হাততালি। সবাই এসো, চলে এসো এখানে। ইঞ্জিনিয়ারিং করতে চাও নাকি? ইঞ্জিনিয়ারিং করতে চাও? কি করতে চাও? ক্রিকেট হতে চাও? ঠিক আছে, কতটা হতে চাও দেখছি এবারে।
একটা সহজ প্রশ্ন করবো, দেখি অ্যান্সার দাও কিনা। ক্রিকেট খেলার সময় যে টিম হয়, দুটো টিম হয়, কত করে মেম্বার থাকে? ওই কর্নার ছেলেটা দাও, একদম কর্নার ছেলেটাকে। 11 থাকে, 12টা থাকে না? একদম ঠিক, এসো, কনফিউজ হবে না। একটু স্পেশাল কোশ্চেন করি হিন্দু মাইথোলজি থেকে। হিন্দু মাইথোলজি অনুযায়ী আমরা অনেকগুলো যুগ পার করে এসেছি। এই যুগগুলো কটি কি কি নাম? হিন্দু মাইথোলজি অনুযায়ী আমরা অনেকগুলো যুগ পার করে এসেছি, ABCDEF। এই যুগগুলোর নাম কি কি এবং কটি যুগ? কেউ যদি একটাও বলো, কেউ একটা বলবে, দুজন তিনজন, দেখি ট্রাই করো। বলবেন? হ্যাঁ, মাইক দিন। পরপর বলুন। হ্যাঁ ঠিক আছে, পরপর বলুন, পরপর বলুন। প্রথম কোন যুগটা সূচনা হয়েছিল? তারপরে না, হ্যাঁ, তারপরে তো কটা যুগ হচ্ছে? আপকামিং কি আসতে চলেছে? আপকামিং কি যুগ আসবে? মানে এই যে কলি যুগ চলছে, হ্যাঁ, কলির পর বলি আসবে। একটু মাইথোলজি নিয়ে পড়তে হবে তো, এত সায়েন্স করলে হবে, একটু সবকে জানতে হবে। সতযুগ, ত্রেতা, দ্বাপর, কলি, আপকামিং হচ্ছে কলকি যুগ। ঠিক আছে, স্টেজ আসো। বাচ্চাদের জন্য আবার একটা প্রশ্ন, এটা মিউজিক নিয়ে প্রশ্ন। গান বাজনা যারা চর্চা করো তোমরা জানো যে গান বাজনা সুর লাগাতে হয়, সুর। গানও আছে, সারে গামা পাড়ে গান শেখাবো তোরে, এটা গান আছে, দেখবে তো। ঠিক কটা সুর আছে এবং সুরগুলোর নাম কি? মেয়েরা আশা করি পারা উচিত, তোমরা তো গান ছোটতে শিখেছো। কে পারবে? হাত তুলো। পিছনে মাইক পিছনে দিন, মাইক দিন। কটা হচ্ছে? সেনে বলো 7টা হয়, আমরা লাস্টে গিয়ে 8টা জুড়ে দিই। হ্যাঁ ঠিক আছে, ঠিক, সঠিক কথা। পাশে বাচ্চাদের এগুলো জানা উচিত, এগুলো কমন প্রশ্ন। শেষ এবং অন্তিম প্রশ্ন দিয়ে আজকের এই প্রোগ্রামটা আমরা শেষ করব। প্রত্যেক দিন পজিটিভ বার্তার তত্ত্বাবধানে একটা টক শো হচ্ছে, সেই টক শো স্টার্টিংয়ের টাইমটা কখন, কটা থেকে প্রোগ্রামটি শুরু হয়? পজিটিভ বার্তা তত্ত্বাবধানে প্রতিদিন টক শো হয়, সে টক শোর স্টার্টিং টাইম কটায়? যে বলনি সে অ্যান্সার দাও ফার্স্ট। ওই সামনে মাইক দিন, সঠিক উত্তর। আর যারা প্রাইজ পেয়েছো তারা সবাই স্টেজে চলে এসো, যারা প্রাইজ পেয়েছো সবাই স্টেজে চলে এসো। সেলফি নিয়ে আমরা আজকে প্রোগ্রামটা এখানে শেষ করবো। এই প্রোগ্রামটা আমরা এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে কালকে সেম টাইমে। ধন্যবাদ সবাইকে।